নমস্কার, ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর লেখচিত্র। আজকে লেখচিত্র ক্লাস নম্বর 2 নম্বর ক্লাসটা আমরা আলোচনা করছি। যারা এখনও প্রথম ক্লাসটা দেখোনি তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। তো আজকের আমরা আলোচনা যেটা করছি সেটা হচ্ছে কিছু অঙ্ক থাকে, ভাষাতে দেওয়া থাকে, সহজ কথায় বলছি, সেই ভাষাটাকে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করব, অর্থাৎ গাণিতিক ভাষায় প্রকাশ করব। তারপরে সেটাকে আমরা তার লেখচিত্র আঁকব এবং সেই চিত্র থেকে আমরা এই বক্তব্যের আরও ডিটেলস তথ্যগুলো পেয়ে যাব। দেখা যাক কীভাবে করতে হয়। প্রথম কাজ হচ্ছে এই যে লেখা আছে, আমি এবং মারিয়া বই খাতার দোকান থেকে 16 টাকায় 2টি খাতা ও 3টি পেন্সিল কিনলাম। একটি গ্রাফ খাতা ও একটি পেন্সিলের দাম কত? অর্থাৎ 16 টাকায় তুমি 2টো খাতা এবং 3টি পেন্সিল কিনেছো। একটি খাতা একটি পেন্সিলের দাম কিন্তু আমরা জানি না, ঠিক আছে, কিন্তু এটুকু বুঝলাম যে 16 টাকায় আমরা কিনেছি। ধরা যাক একটি গ্রাফ খাতার দাম X টাকা, একটা পেন্সিলের দাম Y টাকা, ঠিক আছে। যেহেতু কোনোটাই দাম জানি না, তাহলে একটা X হলে অপরটা আমরা Y, XY হচ্ছে আননোন সংখ্যা দুটো। তাহলে কটা গ্রাফ খাতা কিনেছে? 2টো গ্রাফ খাতা, তার 2টো গ্রাফ খাতার দাম কত হবে? 2X টাকা। 3টে পেন্সিল কিনেছে, 3টে পেন্সিলের দাম তাহলে 3Y টাকা হবে। একটা পেন্সিলের দাম Y টাকা, তাহলে 3টে পেন্সিলের দাম হবে 3Y টাকা। তাহলে মোট কত দাম হলো? না, মোট দাম হলো 2X প্লাস 3Y। 2টি খাতার দাম 2X আর 3টি পেন্সিলের দাম 3Y, এই করে মোট হলো 2X প্লাস 3Y টাকা। কিন্তু যেহেতু বলে দিচ্ছে 16 টাকা দিয়েই 2টি খাতা এবং 3টি পেন্সিল কিনেছে, তাহলে 2X প্লাস 3Y ইজিক্যাল টু 16 হবে। শর্তানুসারে, এই কন্ডিশন অনুসারেই আমরা বলছি, অর্থাৎ যে ভাষাটা লেখা ছিল ওই সমীকরণটাকে আমরা 1 নম্বর দিলাম। এইবার দেখো, x এর মান 5, y এর মান যদি 2 ধরি, তাহলে কি হতে পারে? আমি গেস করছি, জানি না তো। x এর মান 5 আর 2 বসালে দেখা যায় বাম পক্ষে x এর জায়গায় 5 আর y এর জায়গায় 2 বসালে দেখা যায় 16 হচ্ছে। অর্থাৎ এক্সটা কি? গ্রাফ খাতার দাম। তাহলে গ্রাফ খাতার দাম 5 টাকা হলে পেন্সিলের দাম 2 টাকা হতে পারে, কারণ 5 আর 2, এক্স এর মান 5 আর ওয়াই এর মান 2 এই সমীকরণটাকে সিদ্ধ করছে বলে। আবার এক্স এর জায়গায় যদি 2 আর ওয়াই এর জায়গায় যদি 4 বসাই, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বাম পক্ষ সরল করলে 16 হচ্ছে, ডান পক্ষ তো 16ই আছে। তাহলে এক্স এর মান 2, ওয়াই এর মান 4, অর্থাৎ এক্স এর মান, গ্রাফ খাতার দাম 2 টাকা হতে পারে, পেন্সিলের দাম 4 টাকা হতে পারে। এইভাবে অসংখ্য মান, সম্ভাব্য মান হতে পারে। এবারে দেখো, এইভাবে এক্স আর ওয়াই এর অনেক মান আছে যে মানগুলো এই সমীকরণটাকে সিদ্ধ করছে। তাহলে এক্স ওয়াই এর যে মানগুলো এই সমীকরণটাকে সিদ্ধ করছে, মানে কি, সমীকরণের বাম দিকে এক্স ওয়াই এর মান বসালে যা হবে, ডান দিকেও সেই মানটা আসবে। এটাকে বলি আমরা সমীকরণকে সিদ্ধ করা। তাহলে এক্স ওয়াই এর যে মানগুলো, এমন তো নয় যে কোনো মান দিলাম এক্স ওয়াই এর, সেটা বসালে বাম দিকের যা মান আসবে ডান দিকের মান তাই আসবে, এমন তো নাও হতে পারে, হবে না। ধরো না 0.5, এক্সের জায়গায় 0, ওয়াই জায়গায় 5 বসিয়ে দিলাম, হবে নাকি? হবে না। তাহলে এক্স ওয়াই এর যে মানগুলো এই 1 নম্বর সমীকরণটাকে সিদ্ধ করছে, সেই মানগুলোকে আমরা বলছি ওই সমীকরণের, মানে এখানে 1 নম্বর সমীকরণের বীজ বা সমাধান। তাহলে এখানে এক্স এর মান 5 আর ওয়াই এর মান 2 ওই সমীকরণের বীজ, এক্স এর মান 2, ওয়াই এর মান 5 ওই সমীকরণের বীজ, কারণ এরা ওই সমীকরণটাকে সিদ্ধ করছে বলে। তাহলে এইভাবে 1 নম্বর সমীকরণের কতগুলো সমাধান পাওয়া যেতে পারে? অসংখ্য পাওয়া যাবে, তাই না? এরকম এক্স এর মান তুমি এমন কিছু বসাবে, ওয়াই এর মান এমন কিছু বসাবে, কীভাবে বের করতে আমি পরে বলছি। এরকম অনেক মান তুমি পেয়ে যাবে।
তাহলে এই সমীকরণের এরকম অসংখ্যতাই সমাধান পাওয়া যাবে। দ্বিতীয় কাজ হচ্ছে এই সমীকরণটাকে আমরা লেখচিত্রের মাধ্যমে অর্থাৎ জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তারপরে ওই চিত্র থেকে আমরা সহজে বুঝে যাব আর কোন কোন মান 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ এই সমীকরণের সমাধান বা বীজ আর কি হতে পারে, অর্থাৎ সম্ভাব্য গ্রাফ খাতার দাম, সম্ভাব্য পেন্সিলের দাম কি হতে পারে। তো যাই হোক, আমরা দ্বিতীয় কাজ হচ্ছে এই সমীকরণটার লেখচিত্র অঙ্কন করব। দেখো সমীকরণটা কি ছিল, 2x + 3y = 16। তো আমি কি করতে হয় দেখো, আমাদের দেখতে হয় কাজের সুবিধার জন্য বলছি, x এর সহগটা লক্ষ্য করো, y এর সহগটা লক্ষ্য করো, তার মধ্যে যেটা ছোট সেটাকে বাম দিকে রাখবে। তুমি যদি বলি যেটা খুশি রাখলে কি হবে? হবে। আমি বলছি কাজের সুবিধার জন্য যার সহগটা ছোট হবে, এখানে x এর সহগটা ছোট, যদিও 2 আর 3 এর মধ্যে এমন কিছু ছোট বড় কিছু ব্যাপার নেই, এমন অনেক সময় হয় এখানে 2 আছে, এখানে হয়তো 18 আছে, 17 আছে, এরকম বড় বড় সংখ্যা থাকে। সেই জন্য বলছি যার সহগটা ছোট হবে সবসময় সেটাকে বাম দিকে রাখলে তুমি কাজের সুবিধা পাবে। তো আমি এক্ষেত্রে যদিও যে কোনো একটাকে বাম দিকে রাখলে হয়, তো আমি 2xটাকে বাম দিকে রেখেছি, মানে x যুক্ত পদটাকে বাম দিকে রেখেছি, বাকিগুলোকে সব ডান দিকে নিয়ে চলে এসেছি। তাহলে x এর মান হলো 16 - 3y/2। এটা তো বোঝা গেল। এবার দেখো এখান থেকে আমি একটা ছক কেটেছি, সেখানে x আর y এর কি মান এই ছক মানে এই সমীকরণটাকে সিদ্ধ করে। কি করে পাবো? এটা খুব মজার ব্যাপার, মানে মজা বলছি, ইন্টারেস্টিং ব্যাপার, ভালো করে জেনে নিতে হবে কীভাবে করা যায়। তো আমরা দেখো ডান দিকে কে আছে? y আছে। চলো কি y, তাহলে y এর মান এমনভাবে তুমি চয়েস করো, মানে ধরো, যাতে করে ডান দিকটাকে সরল করলে x এর একটা মান পাওয়া যায় এবং সেই মানটা যাতে পূর্ণ সংখ্যা হয়। তুমি বলবে y এর যে কোনো মান ধরলেই x এর একটা করে মান পাওয়া যাবে, কিন্তু আমি বলছি এমন মান ধরো যাতে করে মানে পূর্ণ সংখ্যাগুলো দুটো মান পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা না হলে কী হবে? পূর্ণ সংখ্যা না হলে এই যে আমরা গ্রাফে যে এখন ঘরগুলো মানে বিন্দুগুলো যখন বোঝাবো, একটা ছোট ছোট দৈর্ঘ্যকে তো 1 একক ধরি বা 10 একক ধরি, যাই ধরি না কেন, আমি ধরছি 1 একক ধরবো। তাহলে পূর্ণ সংখ্যা নিলে সংখ্যাগুলো যদি পূর্ণ মান আসে তাহলে আমাদের ঘরগুলো গুনতে সুবিধা হবে এবং লিখতেও মানে একটা ছোট ছোট দৈর্ঘ্যকে কতটা করে নিলে আমরা চট করে আঁকতে পারবো, কুইক আঁকতে পারবো, সেটাও বুঝতে পারবো। তাহলে আমি কি বললাম, x আর y এর যে কোনো মান নিলেই হবে, কিন্তু আমরা সেই মানগুলো নেব আমার কাজের সুবিধার জন্য যেগুলো পূর্ণ সংখ্যায় আসবে। তো আমি খুব একটা টিপস সহজে দেখাচ্ছি কীভাবে পূর্ণ সংখ্যায় মানগুলো সহজে পাবে। তোমরা y এর মানটা একটা গেস করে ফেলো, চয়েস করো। এই প্রথম মানটা তোমাদেরকে চয়েস করতে হবে কীভাবে, 0, 1, -1, 2, -2, এইভাবে 3, -3, এইভাবে চয়েস করো। তো আমি 0 দিয়ে স্টার্ট করি। তো y জায়গায় যদি 0 লিখি তাহলে 3 × 0 মানে 0, তাহলে 16 থেকে 0 বাদ দিলে কত? 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, তাহলে 8টা কি পূর্ণ সংখ্যা? 0টাও পূর্ণ সংখ্যা ছিল। তাহলে অর্থাৎ y এর মান যদি 0 ধরি তাহলে x এর মান সরল করে যেটা পাওয়া গেল সেটা x এর মান হলো 8। তাই y এর জায়গায় 0 মানে যেটা ধরেছি আর যেটা সমাধান করে যেটা বেরোলো সেটা হলো x এর মান অর্থাৎ 8। বোঝা গেল না? গেল না? দেন পরের মানটা কত ধরব, এইটা আর ভাবার দরকার নেই, কীভাবে ধরতে হয়। নিচে কত আছে? 2 আছে, তাই আমরা পরের মানটা 2 যোগ করে করে চলে যাব, অথবা 2 কমিয়ে অর্থাৎ বিয়োগ করে চলে যাব। কি বললাম? 0 থেকে 2 কমিয়ে দিতে পারি -2, আরও 2 কমাতে পারি -4, আরও 2 কমাতে পারি -6, অর্থাৎ y এর মানগুলো এইভাবে ধরবো। কেউ যদি বলেন আচ্ছা 2 বাড়াবো, বাড়াতে পারো, 2 বাড়াবে 2 হলো, আরও 2 বাড়াও 4, আরও 2 বাড়াও 6, 8, 10, 2 বাড়ি কেন? 2টা কেন বাড়াতে বলছি? নিচে 2 আছে বলে। ক্লিয়ার হলো ব্যাপারটা? 5 থাকলে 5 বাড়ি চলে যেতে বলতাম। এখানে যেটা থাকবে y এর মানটা বাড়াতে হবে, ঠিক আছে? এখানে যদি x থাকতো তখন x এর মান বাড়ি যেতাম। ক্লিয়ার হলো না? হলো না? তাহলে কি বললাম, আবার রিপিট করছি,
ডান দিকে যে চলটা আছে ওয়াই, তার মান একটা করে ধরো, ধরে সরল করে এক্সের মান পেয়ে যাচ্ছ। পরের মানগুলো কত পাবে, পরের মান কি তুমি এরকম ট্রায়াল করে করে ধরতে পারো, সেক্ষেত্রে সময় যাবে। পরের মানটা কীভাবে ধরতে হবে বললাম না, এই হরে কত আছে দেখে নাও, 2 আছে, তাহলে ওয়াইয়ের মানটা আগে যে মানটা পেয়েছি তার সঙ্গে 2 যোগ করে করে বা 2 কমে কমে যেটা সুবিধা হয় সেটা নিয়ে নাও। তবে একটু মানগুলো যে নিবে তোমরা একটু ছাড়া মানে দূরত্ব একটু বেশি হলে ভালো, নাহলে বিন্দুগুলো বসানোর সময় সমস্যা হয়, গায়ে গায়ে হয়ে যায়, ছবি আঁকতে আমাদের অসুবিধা হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা বিন্দুগুলো নিয়ে নেব। বিন্দুগুলো নিতে আশা করছি কারোর অসুবিধা হবে না। এইভাবে অনেক বিন্দু কিন্তু নেওয়া যায়, ডট ডট করে দিয়েছি যাতে অন্যান্য বিন্দুগুলো নিতে সুবিধা হয়, বুঝতে পারো। তোমরা 0 নিলে, তারপরে 6 নিলে, একটু দূরত্ব মেনটেন করে নেবে, তারপরে কত নেবে 12 নেবে, এরকম করে একটু গ্যাপ নিলে পরবর্তীকালে বিন্দুগুলো বুঝাতে সুবিধা হবে, এটা বারবার বলতে চাইছি। গায়ে গায়ে নিলে কি তাহলে হবে না, হবে। গায়ে গায়ে লিখতে গেলে বিন্দুগুলো স্থানাঙ্ক যখন বুঝাবো আমরা জড়িয়ে যাবে, আর কিছু না। নেক্সট আমরা এবার লেখচিত্র আঁকছি। দেখো তোমরা এরকম তোমাদের গ্রাফ খাতা নিবে, ইঞ্চি ডিভিশন যে গ্রাফ খাতাগুলো পাওয়া যায় 5 টাকা 10 টাকা করে নেয়, ইঞ্চি ডিভিশনের গ্রাফ কাগজগুলো কিনতে হবে। এ থাকতেও ছোটো ছোটো দৈর্ঘ্যযুক্ত গ্রাফ পাওয়া যায়, সেগুলো আমরা ভূগোল টুগোল বা এইসব কাজে ব্যবহার করি। আমাদের অঙ্কের ক্ষেত্রে এইরকম গ্রাফগুলো হলে কাজ করতে সুবিধা হয়। তোমরা দেখবে তোমাদের খাতাতে এরকম মোটা মোটা করে 10 একটা মোটা রেখার পরের দেবে মোটা রেখাগুলো ডিস্টেন্স গুনে গুনে দেখো না কত হয়, 10 ঘর, অর্থাৎ 10 ঘর ছাড়া ছাড়া একটা মোটা করে লাইন এরকম করে টানা আছে। কেন না, গুনতে সুবিধা হয় বলে। ধরো আমি যদি বলি 30 ঘর যাও, তখন আমার এখানে কিন্তু ওইটা নেই, এই যে ছবিটা তোমাদের গ্রাফ কাগজটা দেখাচ্ছি এটাতে এই সুবিধাটা নেই। তোমরা যে গ্রাফ খাতাটা কিনবে তাতে দেখবে 10 ঘর ছাড়া ছাড়া একটা করে মোটা করে এরকম লাইন ভার্টিক্যালি দেওয়া আছে, মানে উলম্ব বরাবরও দেওয়া আছে আর হরাইজন্টাল বরাবরও দেওয়া আছে। এতে কি সুবিধা হয়, 30 ঘরে যাবো, পটপট করে 3টা 10 চলে যাবো। তেমনি ওয়াইয়ের দিকেও যদি 30 ঘর যেতে যাই ওইভাবে সুবিধা, এক্সের দিকেও যদি 30 ঘর যেতে যাই 10 করে পটপট করে গুনতে হবে। কিন্তু আমার এক্ষেত্রে কী হবে, গুনতে 30 ঘর গুনতে হবে, অসুবিধা হচ্ছে। এই সুবিধাটা পাওয়ার জন্য তোমরা যখন অক্ষরগুলো টানবে অবশ্যই এরকম মোটা রেখাগুলো যেটা দেওয়া আছে খাতাতে, সেই মোটা রেখা বরাবর এক্স আর মোটা রেখা বরাবর ওয়াই অক্ষরটা টানবে। যেখানে খুশি যদি টেনে দেই তাহলে কি ছবি ভুল? না, ছবি ভুল বলছি না, তোমার ঘরগুলো গুনতে অসুবিধা হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? সেই জন্য অক্ষর দুটো যে নিবে সেটা অবশ্যই তোমাদের খাতাতে মোটা রেখা বরাবর যে টানা আছে সবুজ কালিতে, সেই বরাবর অক্ষর দুটো টানবে। ওকে, এবারে যারা রেখা দুটো যেখানে ছেদ করেছে সেটাই মূল বিন্দু, তার মানে এই বিন্দুটাই হচ্ছে আমাদের এখানে মূল বিন্দু। বুঝা গেল? এবারে দেখো আমরা কি করব, লেখচিত্র আঁকার জন্য প্রতিটা ছোট ছোট দৈর্ঘ্য, মানে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য, এই যে ছোট দৈর্ঘ্য স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, এই যে ছোট ছোট দৈর্ঘ্য এগুলো প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহু একটা একটা করে, এই বাহুগুলোর দৈর্ঘ্য কত করে নেব সেটা আমি ডিক্লেয়ার করবো। অর্থাৎ তুমি যে ছবি আঁকবে তুমি সেটা যা বলবে সেটাই ঠিক। তুমি যদি বলো এই ছোটো ছোটো দৈর্ঘ্য যাওয়া মানে 100 ঘর যাওয়া, মানে 100 একক যাওয়া, তো সেটাই ঠিক। তো আমি এখানে একটা ছোটো ছোটো যে ক্ষুদ্রতম দৈর্ঘ্যগুলো দেখতে পাচ্ছি, এই যে ছোটো, এটা মানে 1 একক। ওয়াই অক্ষ বরাবর যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য দেখতে পাচ্ছি ছোটো ছোটো, সেগুলোকেও আমি 1 একক ধরছি। তো সেই জন্য এটা অবশ্যই তোমাকে মেনশান করে দিতে হবে। মূল বিন্দু স্থানাঙ্কটা আমি এখানে লিখে নিই, যে কোনো কারণে হোক তোমরা মূল বিন্দু স্থানাঙ্কটা 0,0 লিখে দেবে। আর এই কথা লিখতে হবে, ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 1 একক, অর্থাৎ এক্স অক্ষ বরাবরও ছোটো ছোটো দৈর্ঘ্যকে 1 একক, ওয়াই অক্ষ বরাবরও ক্ষুদ্রতম দৈর্ঘ্য সেটাকেও আমরা 1 একক করে ধরেছি। বোঝা গেল? এটা অবশ্যই লিখতে হবে। এইবারে 80টা কি না, ওই যে আমরা টেবিলটা নিয়েছিলাম 8052, এই যে বিন্দুগুলো 80, এক্সের মান 8, ওয়াইয়ের মান 0, এক্সের মান 5, ওয়াইয়ের মান 2, অর্থাৎ ভুজের মান 5, কোটির মান 2। এইভাবে যে বিন্দুগুলো 8052, 24, -1, 6, এই বিন্দুগুলো কীভাবে বিশদ হয় সেটা আগের দিন আমরা বলেছিলাম। তো সেই বিন্দুগুলো আমরা এবারে 1 এক করে গ্রাফ খাতায়
মানে গ্রাফ কাগজের উপর বসিয়ে দেবো। আমরা 8 0 বসালাম, তাহলে 8 0 মানে কি এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে 8 ঘর গিয়ে তারপরে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে না, তাই জন্য এই বিন্দুটা হলো এটা। ক্লিয়ার হলো? তো এই বিন্দুটা যেহেতু খাতায় তোমরা দেখতে পাবে না, বিন্দু কি খাতার মধ্যে কোথাও বসিয়ে দিলে খুঁজে পাওয়া যায়, সেই জন্য সেটাকে আমরা সার্কেল, ছোট করে একটা বৃত্ত বা সার্কেল করে দিয়েছি, যাতে করে আমাদের চোখটা ওই বিন্দুর উপর গিয়ে পড়ে। তাহলে বিন্দুটা কোনটা না, বিন্দুটা যে এই সার্কেলের মধ্যে যে ক্রস লাইনটা আছে, ঠিক আছে, ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইনে যে ক্রস বিন্দু মানে ছেদ বিন্দু, সেটাই অ্যাকচুয়ালি বিন্দু। কিন্তু ওই বিন্দুটা বুঝতে পারবো না বলে আমরা এরকম ছোট করে সার্কেল এঁকেছি এবং সেই বিন্দুটাকে নামকরণ করেছি 8 0। নেক্সট 5 2 এইভাবে বুঝলাম, এক্স অক্ষ 5 ওয়াই 2, এগুলো আমি আর ডিটেলস বলছি না। তাহলে এইভাবে যে বিন্দুগুলো আমি আগের টেবিলে দেখালাম সেই বিন্দুগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি কি করলাম, ওই বিন্দু প্রথম বিন্দু এবং শেষ বিন্দু স্কেল দিয়ে যুক্ত করলাম। দেখতে পেলাম যে একটা সরলরেখা পেয়েছি এবং সেই সরলরেখাটার নাম হচ্ছে এ বি, আমি নাম দিলাম। যেহেতু সরলরেখা তাই উভয় দিকে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে। মানে কি এই রেখাটা আরও দূর যেতে পারে, এই রেখাটা আরও দূর যেতে পারে। এই যে বলছিলাম যে কোন কোন মানগুলো ওই 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে, আগে যে দেখেছিলাম 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে, সেটা আমরা এখানে এই মানগুলো পেয়েছি, বসিয়ে দিলাম। তুমি যদি বলো যে আর কোন কোন মান সিদ্ধ মানে ওই সমীকরণটাকে সিদ্ধ করবে, সেটা কি করে বুঝবো না, এই চিত্রের উপর যত বিন্দু আছে সমস্ত বিন্দুগুলো ওই 1 নম্বর সমীকরণটাকে সিদ্ধ করবে। তো আমি এমন বিন্দু নিলাম যেটাকে আমি পড়তে পারবো। কীরকম, ধরো এই যে বিন্দুটা, এই বিন্দুটা লক্ষ্য করো, এখানে যেতে গেলে এক্স অক্ষ বরাবর কত ঘর যেতে হবে, এই যে বিন্দুটা এক্স অক্ষ বরাবর কত ঘর যেতে হবে, এখান থেকে আমি বুঝতে পারবো। ওয়াই অক্ষ বরাবর কতটা উপরে উঠতে হবে সেটাও বুঝতে পারছি। তাহলে ওই বিন্দুটার যে মান, সেটাই হচ্ছে ওর একটা, এই লেখচিত্রের আর একটা সমাধান। এরকম করে অনেক সমাধান আমরা ছবি দেখে দেখে বলে দিতে পারবো। আমার কথাটা বোঝা গেল? কথাটা আবার রিপিট করছি, এই লেখচিত্রের উপর যত বিন্দু আছে, তুমি যদি বলো স্যার এই বিন্দুটা নেবো, তো এই বিন্দুটা নিতে গেলে এক্স অক্ষ বরাবর কত ঘর যেতে পারছি, আমি তো একটা ঘরকে ছোটো ছোটো দৈর্ঘ্যকে এক ধরেছি না। তাই আমি যদি বলি এই এতটা, যে মানে এখানকার এই যে রেখাটার মাঝখান দিয়ে চলে গেছে, তাহলে কি আমি বুঝতে পারবো এই এতটা ছোটো, এই ছোটো দৈর্ঘ্যের একটা ছোটো অংশকে কতটা, সেটা তো আমার হিসাবে পাবো না বা বুঝতে গেলে সমস্যা হবে। তো সেই কারণে আমি এমন এমন বিন্দুগুলো নিচ্ছি যেখানে ঘরগুলো গুনতে পারবো, অর্থাৎ পূর্ণ সংখ্যায় আসবে। তা ধরো এই বিন্দুটাকে কেন নিলাম, এই বিন্দুটাকে, তাহলে এখানে আমি এক্স অক্ষ বরাবর কতটা ঘর মানে ওয়াই অক্ষ থেকে কতটা দূরে আছে আর এক্স অক্ষ থেকে কতটা দূরে আছে সেটা সহজে জানতে পারছি। তাহলে সেটাও একটা সমাধান হবে, এটা বোঝাতে চাইছি। এরকম করে অনেক উত্তর পেয়ে যাবে, ছবি দেখেই চট করে উত্তর পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, এই ছবিটা আঁকার জন্য আমরা ছোট করে যেটা বললাম সেটা একটু বলে দিতে হবে পরীক্ষার খাতায়, তাই আমি লিখে দিয়েছি। কী লিখতে হবে না, ছক কাগজে এক্স ও এক্স ড্যাস্ট, ওয়াই ও ওয়াই ড্যাস্ট, এরকম দুটো লম্ব সরলরেখা অঙ্কন করেছি। এবং আর কি করেছি, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু ধরেও 1 একক ধরেছি। এটা যদি আগে লিখে দিয়েছি, ছোট ছোট এই যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, সবচেয়ে ছোট যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, এখানে অনেক বর্গক্ষেত্র দেখতে, এটাও তো একটা বর্গক্ষেত্র। এরকম করে 4টা বাহুকে নিয়ে একটা বর্গক্ষেত্র হয়, এরকম অসংখ্য বর্গক্ষেত্র আছে। কিন্তু আমি ওই জন্য বলেছি সবচেয়ে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে সবচেয়ে যেটা ছোট, তার থাকতে ছোট বর্গক্ষেত্র নেই। এইরকম যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি এর বাহুগুলোকে 1 একক ধরা হয়েছে। ক্লিয়ার? ধরে এই বিন্দুগুলো বসিয়েছি, বসিয়ে কী করা আছে, বিন্দুগুলো যোগ করেছি, লেখা আছে যোগ করেছি, করে এবি সরলরেখা পেয়েছি। এবার দেখো এই যে, দেখো এই যে বিন্দুটা 7 -7 আর 10, লক্ষ্য করো -7 10, এই যে বিন্দুটা হচ্ছে গিয়ে এদিকে 7 ঘর, এদিকে 10 ঘর, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা দেখো একটা সমাধান। কেন না, -7 আর 10 যদি এই সমীকরণে বসাই, দেখো সমীকরণের বাম দিকটা সরল করলে যা হচ্ছে 16 হচ্ছে, ডান দিকটা চলে যাচ্ছে, সিদ্ধ করছে। তার মানে ওই যে সরল করছিলাম যেটা, এটাও একটা সমাধান বা বীজ বলতে পারি আমরা। তবে এক্ষেত্রে গ্রাফ খাতার দাম তো আর নেগেটিভ হয় না, তাহলে সেই উত্তরটা আমরা এখানে নেবো না, সেটা আলাদা ব্যাপার।
খাতার দাম তো কখনো ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে? অর্থাৎ তুমি খাতা কিনতে গেলে তুমি 7 টাকা দিয়ে তোমাকে দোকানদার তোমাকে 7 টাকা দিল, এটা তো হতে পারে না। তো এইরকম আমি বলছি কি এটা বীজ হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে এটা একটা উত্তর হবে না। তাহলে কি হলো কেসটা, আমরা কি বুঝলাম? লেখচিত্র হলো একটা জ্যামিতিক চিত্র বা যার বীজগাণিতিক প্রকাশ হলো প্রদত্ত সমীকরণ। দেখো সমীকরণটা ছিল একটা বীজগাণিতিক প্রকাশ, তাকে যখন ছবি এঁকে প্রকাশ করলাম সেটা কি, তার জ্যামিতিক চিত্র। তাই লেখচিত্রের সংজ্ঞাটা এখানে পরিষ্কার করে বলে দেওয়া হলো। তাই লেখচিত্র কি যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে লেখচিত্র বলবো একটা জ্যামিতিক চিত্র বা ছবি যার বীজগাণিতিক যদি প্রকাশ করি সেটা একটা সমীকরণের মতন দেখতে লাগবে, ঠিক আছে? অর্থাৎ মানে এই কথাটাকে আরেকটু পরিষ্কার করে বলা হলে, অর্থাৎ লেখচিত্র হলো সমীকরণ দ্বারা প্রকাশিত হবে এরকম চলরাশির মধ্যেকার সম্পর্ক। আমরা যে চলরাশি ব্যবহার করছি সেখানে দুটো চল আছে এক ঘাতে, কিন্তু পরবর্তীকালে যে কোনো দুটো গান আরও বেশি চল থাকতে পারে এবং তাদের মধ্যে এক ঘাতের না হয়ে বহু ঘাতেরও হতে পারে, ঠিক আছে? সেগুলো আমরা উঁচু ক্লাসে গিয়ে শিখে যাব। তাহলে এই যে সমীকরণটা নিয়েছিলাম 2x + 3y = 16, এটা কি দুই চল বিশিষ্ট এক ঘাতের রৈখিক সমীকরণ। কেন? দুটো চল আছে, x একটা চল y একটা চল, ক্লিয়ার? এক ঘাত কেন না, প্রতিটা পদ লক্ষ্য করো, তাহলে এই পদে ঘাত কত? এক, এই পদে ঘাত এক, এই পদে ঘাত নেই, অর্থাৎ সর্বোচ্চ ঘাত এক, ঠিক আছে? তাহলে দুটো চল আছে এবং প্রত্যেকটা চল যদি আমরা হিসাব করে দেখি এই সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে এক, ঠিক আছে? তাহলে দুই চল বিশিষ্ট এক ঘাত বা রৈখিক সমীকরণের সাধারণ রূপটা কীরকম হবে? সাধারণ রূপ বলতে নর্মালাইজ করে যদি আমরা লিখি জেনারেল ফর্ম, তাহলে এর জায়গায় আমরা ax + by + c = 0 কম্পেয়ার করে বুঝতে পারবে। এর জায়গায় এখানে 2 হয়েছে, পির জায়গায় এখানে 3 হয়েছে, সির জায়গায় এখানে 16টাকে যদি বাম দিকে লিখি -16 হবে, = 0। অর্থাৎ নর্মাল যদি বলি যে একঘাত রৈখিক সমীকরণটা, দুই চল বিশিষ্ট একঘাত রৈখিক সমীকরণ নর্মালাইজ দেখতে এইরকম হবে। তো আমাদের সিলেবাসে এই রকম টাইপের সমীকরণগুলো দেওয়া আছে, এইরকম টাইপের সমীকরণগুলো আমরা কীভাবে ছবি আঁকবো সেটা নিয়ে আমরা আলোচনা করছি। বোঝা গেল কথাটা? এইবারে লেখচিত্র যখন আঁকবো কি কি কাজ আমাদের করতে হবে অলরেডি আমরা করে ফেলেছি, সেটাকে একটু স্মৃতিতে আনার জন্য লিখেছি আমি। কি করতে হবে? প্রথমে যদি ভাষার অঙ্ক থাকে, অর্থাৎ একটা সমস্যাকে সরাসরি তোমাকে বলে দেয়নি, অর্থাৎ সমীকরণ আকারে প্রকাশ করে দেয়নি, সেটাকে ভাষাতে এক্সপ্রেশন করে দেওয়া আছে। যেমন ওই খাতার দাম, পেন্সিলের দাম বলে 16 টাকা ইত্যাদি, এরকম যে একটা অঙ্ক দেখালাম এরকম, তাহলে সেটাকে আমাকে সমীকরণের সাহায্যে প্রকাশ করতে হবে। এইবারে সেটা তোমার প্রয়োজন অনুযায়ী সমীকরণের চল যেটা আছে সেটা প্রকাশ করবে। আমার আগের অঙ্কটার ক্ষেত্রে দুটো চল সাহায্য নিতে হয়েছে। এইবারে এক বা দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের কয়েকটি সমাধান বিন্দু কমপক্ষে 3টি বের করো। অর্থাৎ যে টেবিলটা আমরা বের করলাম এইরকম একটা ছকের সাহায্যে বিন্দুগুলো সমাধান বিন্দু বা বীজ ওই সমীকরণে বের করতে হবে। বোঝা গেল? কটা বের করবে? দুটো বের করলেই হবে, কিন্তু 3টি কেন লেখা আছে এখানে? 3টি লিখে দিয়েছি এই কারণে, দুটো বের করলে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারবে না, ওই ছবিটা ঠিক হলো না ভুল হলো। 3টে হলে 3টে বিন্দু যদি এক লাইনে না থাকে তবে তুমি কখনোই সরলরেখা পাবে না, কিন্তু যে কোনো দুটো বিন্দুতে একটা সরলরেখা টেনে দিতে পারবে। তাই আমরা পরীক্ষা খাতাতে দুটো নিয়ে কাজ করলেও চলবে, কিন্তু আমি সবসময় বলবো 3টে নিয়ে করবে, তাহলে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরে যাবে। দেন ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কটা বাহুকে এক একক ধরবে, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্রের বাহু আছে তার কটাকে এক একক ধরবে, সেটা তোমাকে পরিষ্কার করে বলতে হবে। আমি এই অঙ্কটার ক্ষেত্রে প্রতিটাকেই এক একক করে ধরেছি। তারপরে যে সমাধান বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করতে হবে, যেভাবে স্থাপন করার নিয়ম অনুযায়ী করবে। প্রথমে ভুজ, তারপরে কোটি, গিয়ে কোটি বরাবর কোটির মানটা ধরে যেতে হয়, গিয়ে সেগুলো স্কেল দিয়ে যোগ করে যে সরলরেখাটা পাবে সেটাই হবে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের লেখচিত্র। অর্থাৎ এই টাইপের সমীকরণের সেটাই হবে লেখচিত্র। বোঝা গেল না? গেল না? দেন ধরো আর একটা সমীকরণ বলছি। ধরো ওই দোকানে, যে দোকান থেকে তুমি ওই যে আগে প্রথমে যে অঙ্কটা বললাম, দুটো গ্রাফ খাতা আর 3টা পেন্সিল কিনে 16 টাকা দিয়ে কিনে আনছিলে,
সেখানে তো একটা গ্রাফ খাতা একটা পেন্সিলের দাম আমরা জানি না, তাই এক্স আর ওয়াই করে ধরেছিলাম। ধরে যাক আর একটা ভদ্রলোক, মানে আর এক তোমার এক বন্ধু, সেও 5টা খাতা আর 4টা পেন্সিল কিনছে ওই একই দোকান থেকে। দোকানদার নিশ্চয়ই একই রকম দাম নিচ্ছে ধরে নেওয়া যাক, সেক্ষেত্রে তার কাছে 33 টাকা নিচ্ছে। ভাবো ভালো করে, কি বললাম? ওই একই দোকান থেকে 5টা গ্রাফ খাতা 4টা পেন্সিল কিনে আনছে 33 টাকা দিয়ে, যেটা কিনা সে 2টো গ্রাফ খাতা 3টে পেন্সিল কিনছিল 16 টাকা দিয়ে। তাহলে সেই অনুযায়ী সমীকরণটা 5x + 4y = 33 হবে। এটা আমি আর বিস্তৃত আকারে দেখাইনি, যেভাবে সমীকরণটা আগে তৈরি করছিলাম সেটা হবে। ক্লিয়ার? এইবারে ওই সমীকরণে যদি আমরা লেখচিত্র আঁকতে চাই তাহলে কি করব? তাহলে যেমন যে কোনো একটা চলকে বাম দিকে রাখছি, আমি এক্সটাকে বাম দিকে রেখেছি। কেন বলতে এক্সটাকে রেখেছি? নিচে 5 রেখেছি এই কারণে 5 দিয়ে ভাগ করতে খুব ইজি হয়, তো সেই কারণে x = করেছি। এবার টেবিলটা করব, কীভাবে করছি লক্ষ্য করো। টেবিলটা আমি ওয়াইয়ের মান, এখানে ডান দিকে ওয়াই আছে বলে ওয়াইয়ের মানটা চয়েস করতে হবে। তাহলে ওয়াইয়ের মানটা যখন চয়েস করবো তখন 0, 1, -1 এরকম দিয়েই স্টার্ট করব। তো আমি এখানে ওয়াইয়ের মানটা দেখতে পাচ্ছি 2 ধরেছি। 2 ধরলে 4 দুগুণে 8, 33 থেকে 8 বাদ দিয়ে দাও। 33 থেকে 8 বাদ দিলে কত হয়? 25। 25কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5। তাহলে এক্সের মান 5 বেরোলো, ওয়াইয়ের মান যখন 2 ধরছিলাম। এই মানগুলো পূর্ণ সংখ্যা, কারণ আমরা বলছি বারবার ঘরগুলো গুনতে সুবিধার জন্য পূর্ণ সংখ্যাগুলো নেব। পরের মানটা কত নেব না, এখানে কত আছে হরে? 5, তাই 5 বাড়ি বাড়ি চলে যাব। তাহলে পরের ওয়াইয়ের মানটা কত হবে না, আগের যে ওয়াইয়ের মানটা ছিল 2, তার সঙ্গে 5 যোগ করে দেবো। তারপরের মানটা কত হবে না, এটার সঙ্গে 5 যোগ করে করে যেতে পারি, অথবা 5 কমিয়েও যেতে পারো। 2 থেকে 5 কমিয়ে দিলে -3। আমি একটু বাড়িয়ে কমিয়ে সব রকম দেখানোর জন্য নিয়েছি। অবশ্যই ঋণাত্মক মানটাও নেবে, তাহলে ছবিটা নিখুঁতভাবে আসে। তো এইভাবে বিন্দুগুলো স্থানাঙ্ক কত হলো? 5, 2, 1, 7 হচ্ছে গিয়ে 9, -3। এইভাবে আমরা 3টে বিন্দু নিয়েছি। এখানে 2টো নিলে ছবি আঁকা যেত, কিন্তু 3টে নিয়েছি এই কারণে ভুলগুলো নিজে ধরতে পারবো বলে, বা তোমরা পারবে বলে। ঠিক আছে? এবারে দেখো অক্ষগুলো টানতে হয়েছে, x অক্ষ y অক্ষ আগে যেভাবে দেখিয়েছিলাম মূল বিন্দু। তারপরে আমরা বলে দিয়েছি হচ্ছে ক্ষুদ্রতম যে ছোটো ছোটো যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি তার ক্ষুদ্রতম বাহুকে কত একক করে নিলাম সেটা আমি লিখে দিয়েছি, যে এখানে উভয় ক্ষেত্রেই উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটা একটা বাহুকে 1 একক করে ধরেছি। মানে উভয় অক্ষ মানে x অক্ষ বরাবরও 1 একক ছোটো ছোটো দৈর্ঘ্যকে, আর y অক্ষকেও আমরা ছোটো ছোটো দৈর্ঘ্যকে 1 একক ধরেছি। এটা পরিষ্কার করে বলে দেওয়া হলো। এবারে বিন্দুগুলো বোঝাচ্ছি 5, 2, 1, 7, 9, -3। যেভাবে এবার এই বিন্দুগুলো অলরেডি তোমরা বোঝাতে পারবে, বুঝিয়ে নিবে। এভাবে আমি পরপর করে বিন্দুগুলো বসিয়েছি। দেখো বিন্দুগুলো বসানোর পরে প্রথম মানে শেষ বিন্দু আর যে কোনো দুধারে যেটা আছে যোগ করো, দেখবে অটোমেটিক 3 নম্বর বিন্দু দিয়ে চলে যাবে। আর না যদি যায় তাহলে ভাবতে হবে তোমার ভুল হয়েছে কিছু, ভালো করে চেক করবে। এবার এই বিন্দুগুলোকে আমি রোলার মানে স্কেল দিয়ে যোগ করে একটা রেখা পেলাম, ধরা যাক সেটা সিডি লাইন। ক্লিয়ার? তাহলে ওই একই কী করেছি সেটা আমি লিখে দিয়েছি। এই বিন্দুগুলো বসিয়ে যোগ করে সিডি লাইন পেয়েছি, এটা লিখে দিয়েছি। এবার এটা কি হলো না, এই যে এবি রেখাটা এলো সেটা কি? আগের বন্ধু যে কিনেছিল তার একটা সমীকরণ পেয়েছিলাম না, আগের পৃষ্ঠাতে আমি দেখিয়েছিলাম। তো সেই সমীকরণটা হচ্ছে এইটা, 2x + 3y = 16। তাহলে একই দোকান থেকে কিনেছে, তার ছবিটা হলো এটা। আমি যেটা কিনেছি মানে তোমার পর দ্বিতীয় বন্ধু যেটা কিনেছে তার ছবিটা আসছে এটা। লক্ষ্য করো, দুটো রেখা সরলরেখা যেখানে ছেদ করেছে সেটা কোথায়? 5 আর 2 বিন্দুতে ছেদ করেছে। দেখো তাহলে এই যে বিন্দুটা আমার এই মাউসটা যেখানে আছে 5, 2 বিন্দুটা এমন একটা বিন্দু যেটা কিনা দ্বিতীয় বন্ধুকেও সিদ্ধ করছে, দ্বিতীয় বন্ধুর খাতার পেন্সিলের দামকেও সিদ্ধ করছে, অর্থাৎ লেখচিত্রকে সিদ্ধ করছে। মানে কি 5, 2 বিন্দুটা তো এবি রেখার উপরও আছে, সিডি রেখার উপর আছে। তাহলে দোকানদার যে দামটা নিয়েছে সেই উত্তরটা হলো যে এমন একটা বিন্দু যেটা সিডিকে এবং এবিকে দুটোকেই সিদ্ধ করবে। তাহলে এখন আমরা নিশ্চিত হয়ে গেলাম যে উত্তরটা কি, গ্রাফ খাতার দাম আর পেন্সিলের দামটা কি ছিল বা কি হতে পারে। সেটা হতে পারে 5, 2। তার মানে কি এক্স এর মান 5, ভুজের মান 5, কোটির মান y, কোটির মান হচ্ছে 2,
অর্থাৎ এক্সের মান 5, ওয়াইয়ের মান 2। অর্থাৎ এক্সটা কী ধরছিলাম, নেক্সটটা ধরছিলাম কিসের জন্য, আমরা গ্রাফ খাতার দাম ধরছিলাম, তাই আমরা বলে দিতে পারবো এক্ষেত্রে গ্রাফ খাতার দামটা ছিল 5 টাকা, আর পেন্সিল যেটা কিনেছে তার দাম 2 টাকা। তাই আমি লিখেছি এক্সের মান 5, ওয়াইয়ের মান 2। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের সাধারণ সমাধান। সাধারণ সমাধান কেন না, দুটো ওই রেখার উপর আছে বলে, তাই এটা সাধারণ সমাধান বলা হয়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দুটো সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে তাদের সমাধান যদি বলে, তারা আমরা লেখচিত্র দিয়ে তাদের সমাধান করব। তাহলে কীভাবে করবো একটু ছোট করে বলে নিই। দুটো সমীকরণ দেওয়া থাকবে, তাদের সমাধান কি করে পাবো না, দুটো সমীকরণের জন্য একই অক্ষরেখার উপর দুটো ছবি আঁকবে, দুটো লেখচিত্র আঁকবে। সেই লেখচিত্র দুটো কি ছেদ করেছে? যদি ছেদ করে তাহলে ছেদ বিন্দুটাই হবে সমাধান বিন্দু। তার প্রথমটা হবে এক্সের মান, দ্বিতীয়টা হবে ওয়াইয়ের মান, যদি চলো দুটো এক্স আর ওয়াই থাকে। বোঝা গেল না গেল না? যদি সরলরেখা দুটো ছেদ কোনোভাবেই না করে, তাহলে ভাবতে হবে যে দুটো সমীকরণ তুমি নিয়েছো সে দুটো আদপে সমাধানযোগ্য নয়, মানে সমাধান কোনো মতেই পাওয়া যাবে না। ঠিক আছে, এইভাবে আমরা পরে আসবো। তাহলে এইভাবে সমীকরণটা নিয়ে ছেদ বিন্দু দেখে আমরা পরিষ্কার করে বুঝতে পারবো তার সমাধানটা কী আছে। ওকে, তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই পাবে। আর আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি মনে হয় কোনো সাপোর্ট প্রয়োজন আছে বা কোনো চ্যাপ্টার আলোচনা করার প্রয়োজন আছে, যেহেতু তোমরা সেশনের মাঝখানে চলে এসছো, অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, তোমরা হোয়াটসঅ্যাপে কী বলবো চ্যাট করতে পারো বা ফোন করে আমাকে জানাতে পারো যে এই চ্যাপ্টারটা একটু আলোচনা করার দরকার আছে। আর অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে তোমার বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।
তো এইভাবে আমরা বিন্দুগুলো নিয়ে নেব। বিন্দুগুলো নিতে আশা করছি কারোর অসুবিধা হবে না। এইভাবে অনেক বিন্দু কিন্তু নেওয়া যায়, ডট ডট করে দিয়েছি যাতে অন্যান্য বিন্দুগুলো নিতে সুবিধা হয়, বুঝতে পারো। তোমরা 0 নিলে, তারপরে 6 নিলে, একটু দূরত্ব মেনটেন করে নেবে। তারপরে কত নেবে, 12 নেবে, এরকম করে একটু গ্যাপ গ্যাপ নিলে পরবর্তীকালে বিন্দুগুলো বুঝাতে সুবিধা হবে। এটা বারবার বলতে চাইছি। গায়ে গায়ে নিলে কি তাহলে হবে না? হবে। গায়ে গায়ে লিখতে গেলে বিন্দুগুলো স্থানাঙ্ক যখন ঘুষাবো আমরা জড়িয়ে যাবে, আর কিছু না। নেক্সট আমরা এবার লেখচিত্র আঁকছি। দেখো তোমরা এরকম তোমাদের গ্রাফ খাতা নিবে, ইঞ্চি ডিভিশন যে গ্রাফ খাতাগুলো পাওয়া যায়, 5 টাকা 10 টাকা করে নেয়। ইঞ্চি ডিভিশনের গ্রাফ কাগজগুলো কিনতে হবে। এ থাকতেও ছোটো ছোটো দৈর্ঘ্যযুক্ত গ্রাফ পাওয়া যায়, সেগুলো আমরা ভূগোল টুগোল বা এইসব কাজে ব্যবহার করি। আমাদের অঙ্কের ক্ষেত্রে এইরকম গ্রাফগুলো হলে কাজ করতে সুবিধা হয়। তোমরা দেখবে তোমাদের খাতাতে এরকম মোটা মোটা করে একটা মোটা রেখার পরের দেবে মোটা রেখাগুলো ডিস্টেন্স গুনে গুনে দেখো না কত হয়, 10 ঘর। অর্থাৎ 10 ঘর ছাড়া ছাড়া একটা মোটা করে লাইন এরকম করে টানা আছে। কেন না, গুনতে সুবিধা হয় বলে। ধরো আমি যদি বলি 30 ঘর যাও, তখন আমার এখানে কিন্তু ওইটা নেই। এই যে ছবিটা তোমাদের গ্রাফ কাগজটা দেখাচ্ছি, এটাতে এই সুবিধাটা নেই। তোমরা যে গ্রাফ খাতাটা কিনবে তাতে দেখবে 10 ঘর ছাড়া ছাড়া একটা করে মোটা করে এরকম লাইন ভার্টিক্যালি দেওয়া আছে, মানে উলম্ব বরাবরও দেওয়া আছে আর হরাইজন্টাল বরাবরও দেওয়া আছে। এতে কি সুবিধা হয়, 30 ঘরে যাবো, পটপট করে 3টা 10 চলে যাবো। তেমনি ওয়াইয়ের দিকেও যদি 30 ঘর যেতে যাই ওইভাবে সুবিধা। এক্সের দিকেও যদি 3 ঘর যেতে 30 ঘর যেতে যাই, 10 করে পটপট করে গুনতে হবে। কিন্তু আমার এই ক্ষেত্রে কী হবে, গুনতে 30 ঘর গুনতে হবে, অসুবিধা হচ্ছে। এই সুবিধাটা পাওয়ার জন্য তোমরা যখন অক্ষরগুলো টানবে, অবশ্যই এরকম মোটা রেখাগুলো যেটা দেওয়া আছে খাতাতে, সেই মোটা রেখা বরাবর এক্স আর মোটা রেখা বরাবর ওয়াই অক্ষরটা টানবে। যেখানে খুশি যদি টেনে দেই তাহলে কি ছবি ভুল? না, ছবি ভুল বলছি না, তোমার ঘরগুলো গুনতে অসুবিধা হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? সেই জন্য অক্ষর দুটো যে নিবে সেটা অবশ্যই তোমাদের খাতাতে মোটা রেখা বরাবর যে টানা আছে সবুজ কালিতে, সেই বরাবর অক্ষর দুটো টানবে। ওকে, এবারে যারা রেখা দুটো যেখানে ছেদ করেছে সেটাই মূল বিন্দু, তার মানে এই বিন্দুটাই হচ্ছে আমাদের এখানে মূল বিন্দু। বুঝা গেল? এবারে দেখো আমরা কি করব, লেখচিত্র আঁকার জন্য প্রতিটা ছোট ছোট দৈর্ঘ্য, মানে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য, এই যে ছোট দৈর্ঘ্য, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, এই যে ছোট ছোট দৈর্ঘ্য, এগুলো প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহু একটা একটা করে, এই বাহুগুলো দৈর্ঘ্য কত করে নেব সেটা আমি ডিক্লেয়ার করবো। অর্থাৎ তুমি যে ছবি আঁকবে তুমি সেটা যা বলবে সেটাই ঠিক। তুমি যদি বলো এই ছোটো ছোটো দৈর্ঘ্য যাওয়া মানে 100 ঘর যাওয়া, মানে 100 একক যাওয়া, তো সেটাই ঠিক। তো আমি এখানে একটা ছোটো ছোটো যে ক্ষুদ্রতম দৈর্ঘ্যগুলো দেখতে পাচ্ছি, এই যে ছোটো, এটা মানে 1 একক। ওয়াই অক্ষর আবার যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য দেখতে পাচ্ছি ছোটো ছোটো, সেগুলোকেও আমি 1 একক ধরছি। তো সেই জন্য এটা অবশ্যই তোমাকে মেনশান করে দিতে হবে। মূল বিন্দু স্থানাঙ্কটা আমি এখানে লিখিনি, যে কোনো কারণে হোক তোমরা মূল বিন্দু স্থানাঙ্কটা 0,0 লিখে দেবে। আর এই কথা লিখতে হবে, ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য 1 একক। অর্থাৎ এক্স অক্ষ বরাবরও ছোটো ছোটো দৈর্ঘ্যকে 1 একক, ওয়াই অক্ষ বরাবরও ক্ষুদ্রতম দৈর্ঘ্য সেটাকেও আমরা 1 একক করে ধরেছি। বোঝা গেল? এটা অবশ্যই লিখতে হবে। এইবারে 80টা কি না, ওই যে আমরা টেবিলটা নিয়েছিলাম 8052, এই যে বিন্দুগুলো 80, এক্সের মান 8, ওয়াইয়ের মান 0, এক্সের মান 5, ওয়াইয়ের মান 2, অর্থাৎ ভুজের মান 5, কোটির মান 2। এইভাবে যে বিন্দুগুলো 8052, 24, -1, 6, এই বিন্দুগুলো কীভাবে বিশদ হয় সেটা আগের দিন আমরা বলেছিলাম। তো সেই বিন্দুগুলো আমরা এবারে এক এক করে গ্রাফ খাতায়, মানে গ্রাফ কাগজের উপর বসিয়ে দেবো। আমরা 80 বসালাম, তাহলে 80 মানে কি, এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে 8 ঘর গিয়ে তারপরে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে না, তাই জন্য এই বিন্দুটা হলো এটা। ক্লিয়ার হলো? তো এই বিন্দুটা যেহেতু খাতায় তোমরা দেখতে পাবে না, বিন্দু কি খাতার মধ্যে কোথাও গুছিয়ে দিলে খুঁজে পাওয়া যায়, সেই জন্য সেটাকে আমরা সার্কেল, ছোটো করে একটা বৃত্ত বা সার্কেল করে দিয়েছি, যাতে করে আমাদের চোখটা ওই বিন্দুর উপর গিয়ে পড়ে। তাহলে বিন্দুটা কোনটা না, বিন্দুটা আছে এই সার্কেলের মধ্যে যে ক্রস লাইনটা আছে, ঠিক আছে, ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইনে যে ক্রস বিন্দু মানে ছেদ বিন্দু, সেটাই অ্যাকচুয়ালি বিন্দু। কিন্তু ওই বিন্দুটা বুঝতে পারবো না বলে আমরা এরকম ছোটো করে সার্কেল এঁকেছি,
এবং সেই বিন্দুটাকে নামকরণ করেছি 80। নেক্সট 5 2 এইভাবে বুঝালাম, x অক্ষ বরাবর 5 y 2, এগুলো আমি আর ডিটেলস বলছি না। তাহলে এইভাবে যে বিন্দুগুলো আমি আগের টেবিলে দেখালাম সেই বিন্দুগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি কি করলাম, ওই বিন্দু প্রথম বিন্দু এবং শেষ বিন্দু স্কেল দিয়ে যুক্ত করলাম। দেখতে পেলাম যে একটা সরলরেখা পেয়েছি এবং সেই সরলরেখাটার নাম হচ্ছে এ বি, আমি নাম দিলাম। যেহেতু সরলরেখা তাই উভয় দিকে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে। মানে কি, এই রেখাটা আরও দূর যেতে পারে, এই রেখাটা আরও দূর যেতে পারে। এই যে বলছিলাম যে কোন কোন মানগুলো ওই 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে, আগে যে দেখেছিলাম 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে, সেটা আমরা এখানে এই মানগুলো পেয়েছি, বুঝিয়ে দিলাম। তুমি যদি বলো যে আর কোন কোন মান সিদ্ধ মানে ওই সমীকরণটাকে সিদ্ধ করবে, সেটা কি করে বুঝবো না, এই চিত্রের উপর যত বিন্দু আছে সমস্ত বিন্দুগুলো ওই 1 নম্বর সমীকরণটাকে সিদ্ধ করবে। তো আমি এমন বিন্দু নিলাম যেটাকে আমি পড়তে পারবো। কীরকম, ধরো এই যে বিন্দুটা, এই বিন্দুটা লক্ষ্য করো, এখানে যেতে গেলে এক্স অক্ষ বরাবর কত ঘর যেতে হবে, এই যে বিন্দুটা এক্স অক্ষ বরাবর কত ঘর যেতে হবে এখান থেকে আমি বুঝতে পারবো। ওয়াই অক্ষ বরাবর কতটা উপরে উঠতে হবে সেটাও বুঝতে পারছি। তাহলে ওই বিন্দুটার যে মান সেটাই হচ্ছে ওর একটা, এই লেখচিত্রের আর একটা সমাধান। এরকম করে অনেক সমাধান আমরা ছবি দেখে দেখে বলে দিতে পারবো। আমার কথাটা কি বোঝা গেল? কথাটা আবার রিপিট করছি, এই লেখচিত্রের উপর যত বিন্দু আছে, তুমি যদি বলো স্যার এই বিন্দুটা নেব, তো এই বিন্দুটা নিতে গেলে এক্স অক্ষ বরাবর কত ঘর যেতে পারছি, আমি তো একটা ঘরকে ছোটো ছোটো দৈর্ঘ্যকে এক ধরেছি না। তাই আমি যদি বলি এই এতটা, যে মানে এখানকার এই যে রেখাটার মাঝখান দিয়ে চলে গেছে, তাহলে কি আমি বুঝতে পারবো এই এতটা ছোটো, এই ছোটো দৈর্ঘ্যের একটা ছোট অংশকে কতটা, সেটা তো আমার হিসাবে পাবো না, বা বুঝতে গেলে সমস্যা হবে। তো সেই কারণে আমি এমন এমন বিন্দুগুলো নিচ্ছি যেখানে ঘরগুলো গুনতে পারবো, অর্থাৎ পূর্ণ সংখ্যায় আসবে। তা ধরো এই বিন্দুটাকে কেন নিলাম, এই বিন্দুটাকে, তাহলে এখানে আমি এক্স অক্ষ বরাবর কতটা ঘর, মানে ওয়াই অক্ষ থেকে কতটা দূরে আছে আর এক্স অক্ষ থেকে কতটা দূরে আছে সেটা সহজে জানতে পারছি। তাহলে সেটাও একটা সমাধান হবে, এটা বোঝাতে চাইছি। এরকম করে অনেক উত্তর পেয়ে যাবে, ছবি দেখেই চট করে উত্তর পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, এই ছবিটা আঁকার জন্য আমরা ছোট করে যেটা বললাম সেটা একটু বলে দিতে হবে পরীক্ষার খাতায়, তাই আমি লিখে দিয়েছি। কী লিখতে হবে না, ছক কাগজে এক্স ও এক্স ড্যাস্ট, ওয়াই ও ওয়াই ড্যাস্ট, এরকম দুটো লম্ব সরলরেখা অঙ্কন করেছি। এবং আর কি করেছি, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু ধরেও 1 একক ধরেছি। এটা যদি আগে লিখে দিয়েছি, ছোটো ছোটো এই যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, সবচেয়ে ছোট যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, এখানে অনেক বর্গক্ষেত্র দেখতে, এটাও তো একটা বর্গক্ষেত্র। এরকম করে 4টা বাহুকে নিয়ে একটা বর্গক্ষেত্র হয়, এরকম অসংখ্য বর্গক্ষেত্র আছে। কিন্তু আমি ওই জন্য বলেছি সবচেয়ে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে সবচেয়ে যেটা ছোট, তার থাকতে ছোটো বর্গক্ষেত্র নেই। এইরকম যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি এর বাহুগুলোকে 1 একক ধরা হয়েছে। ক্লিয়ার? ধরে এই বিন্দুগুলো বসিয়েছি, বসিয়ে কী করা আছে, বিন্দুগুলো যোগ করেছি, লেখা আছে যোগ করেছি, করে এবি সরলরেখা পেয়েছি। এবার দেখো এই যে, দেখো এই যে বিন্দুটা 7 -7 আর 10, লক্ষ্য করো -7 10, এই যে বিন্দুটা হচ্ছে গিয়ে এদিকে 7 ঘর, এদিকে 10 ঘর, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা দেখো একটা সমাধান। কেন না, -7 আর 10 যদি এই সমীকরণে বসাই, দেখো সমীকরণের বাম দিকটা সরল করলে যা হচ্ছে 16 হচ্ছে, ডান দিকটা চলে যাচ্ছে, সিদ্ধ করছে। তার মানে ওই যে সরল করছিলাম যেটা, এটাও একটা সমাধান বা বীজ বলতে পারি আমরা। তবে এক্ষেত্রে গ্রাফ খাতার দাম তো আর নেগেটিভ হয় না, তাহলে সেই উত্তরটা আমরা এখানে নেব না, সেটা আলাদা ব্যাপার। খাতার দাম তো কখনো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে? অর্থাৎ তুমি খাতা কিনতে গেলে তুমি 7 টাকা দিয়ে, তোমাকে দোকানদার তোমাকে 7 টাকা দিল, এটা তো হতে পারে না। তো এইরকম আমি বলছি কি, এটা বীজ হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে এটা একটা উত্তর হবে না। তাহলে কি হলো কেসটা, আমরা কি বুঝলাম, লেখচিত্র হলো একটা জ্যামিতিক চিত্র বা যার বীজগাণিতিক প্রকাশ হলো প্রদত্ত সমীকরণ। দেখো সমীকরণটা ছিল একটা বীজগাণিতিক প্রকাশ, তাকে যখন ছবি এঁকে প্রকাশ করলাম সেটা কি, তার জ্যামিতিক চিত্র। তাই লেখচিত্রের সংজ্ঞাটা এখানে পরিষ্কার করে বলে দেওয়া হলো। তাই লেখচিত্র কি যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে লেখচিত্র বলবো একটা জ্যামিতিক চিত্র বা ছবি, যার
বীজগাণিতিক যদি প্রকাশ করি সেটা একটা সমীকরণের মতন দেখতে লাগবে, ঠিক আছে। অর্থাৎ মানে এই কথাটাকে আরেকটু পরিষ্কার করে বলা হলে, অর্থাৎ লেখচিত্র হলো সমীকরণ দ্বারা প্রকাশিত হবে এরকম চলরাশির মধ্যেকার সম্পর্ক। আমরা যে চলরাশি ব্যবহার করছি সেখানে দুটো চল আছে এক ঘাতে, কিন্তু পরবর্তীকালে যে কোনো দুটো কেন আরও বেশি চল থাকতে পারে, এবং তাদের মধ্যে এক ঘাতের না হয়ে বহু ঘাতেরও হতে পারে, ঠিক আছে। সেগুলো আমরা উঁচু ক্লাসে গিয়ে শিখে যাব। তাহলে এই যে সমীকরণটা নিয়েছিলাম 2x + 3y = 16, এটা কি দুই চল বিশিষ্ট এক ঘাতের রৈখিক সমীকরণ। কেন? দুটো চল আছে, x একটা চল, y একটা চল। ক্লিয়ার? এক ঘাত কেন না, প্রতিটা পদ লক্ষ্য করো, তাহলে এই পদের ঘাত কত? এক। এই পদে ঘাত এক, এই পদে ঘাত নেই, অর্থাৎ সর্বোচ্চ ঘাত এক, ঠিক আছে। তাহলে দুটো চল আছে এবং প্রত্যেকটা চল যদি আমরা হিসাব করে দেখি, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে এক, ঠিক আছে। তাহলে দুই চল বিশিষ্ট এক ঘাত বা রৈখিক সমীকরণের সাধারণ রূপটা কীরকম হবে? সাধারণ রূপ বলতে নর্মালাইজ করে যদি আমরা লিখি জেনারেল ফর্ম, তাহলে এর জায়গায় আমরা ax + by + c = 0 কম্পেয়ার করে বুঝতে পারবে। এর জায়গায় এখানে 2 হয়েছে, পির জায়গায় এখানে 3 হয়েছে, সির জায়গায় এখানে 16টাকে যদি বাম দিকে লিখেছি -16 হবে, = 0। অর্থাৎ নর্মাল যদি বলি যে এক ঘাত রৈখিক সমীকরণটা, দুই চল বিশিষ্ট এক ঘাত রৈখিক সমীকরণ নর্মালাইজ দেখতে এইরকম হবে। তো আমাদের সিলেবাসে এই রকম টাইপের সমীকরণগুলো দেওয়া আছে। এইরকম টাইপের সমীকরণগুলো আমরা কীভাবে ছবি আঁকবো সেটা নিয়ে আমরা আলোচনা করছি। বোঝা গেল কথাটা? এইবারে লেখচিত্র যখন আঁকবো কি কি কাজ আমাদের করতে হবে অলরেডি আমরা করে ফেলেছি, সেটাকে একটু স্মৃতিতে আনার জন্য লিখেছি আমি। কি করতে হবে? প্রথমে যদি ভাষার অঙ্ক থাকে, অর্থাৎ একটা সমস্যাকে সরাসরি তোমাকে বলে দেয়নি, অর্থাৎ সমীকরণ আকারে প্রকাশ করে দেয়নি, সেটাকে ভাষাতে এক্সপ্রেশন করে দেওয়া আছে। যেমন ওই খাতার দাম, পেন্সিলের দাম বলে 16 টাকা ইত্যাদি, এরকম যে একটা অঙ্ক দেখালাম, এরকম তাহলে সেটাকে আমাকে সমীকরণের সাহায্যে প্রকাশ করতে হবে। এইবারে সেটা তোমার প্রয়োজন অনুযায়ী সমীকরণের চল যেটা আছে সেটা প্রকাশ করবে। আমার আগের অঙ্কটাকে দুটো চল সাহায্য নিতে হয়েছে। এইবারে এক বা দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের কয়েকটি সমাধান বিন্দু, কমপক্ষে 3টি বের করো। অর্থাৎ যে টেবিলটা আমরা বের করলাম, এইরকম একটা ছকের সাহায্যে বিন্দুগুলো সমাধান বিন্দু বা বীজ ওই সমীকরণে বের করতে হবে। বোঝা গেল? কটা বের করবে? দুটো বের করলেই হবে, কিন্তু 3টি কেন লেখা আছে এখানে? 3টি লিখে দিয়েছি এই কারণে, দুটো বের করলে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারবে না, ওই ছবিটা ঠিক হলো না ভুল হলো। 3টে হলে, 3টে বিন্দু যদি এক লাইনে না থাকে তবে তুমি কখনোই সরলরেখা পাবে না, কিন্তু যে কোনো দুটো বিন্দুতে একটা সরলরেখা টেনে দিতে পারবে। তাই আমরা পরীক্ষা খাতাতে দুটো নিয়ে কাজ করলেও চলবে, কিন্তু আমি সবসময় বলবো 3টে নিয়ে করবে, তাহলে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরে যাবে। দেন ছক কাগজে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কটা বাহুকে এক একক ধরবে, আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্রের বাহু আছে তার কটাকে এক একক ধরবে, সেটা তোমাকে পরিষ্কার করে বলতে হবে। আমি এই অঙ্কটার ক্ষেত্রে প্রতিটাকেই এক একক করে ধরেছি। তারপরে যে সমাধান বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করতে হবে, যেভাবে স্থাপন করার নিয়ম অনুযায়ী করবে। প্রথমে ভুজ, তারপরে কোটি, গিয়ে কোটি বরাবর কোটির মানটা ধরে যেতে হয়, গিয়ে সেগুলো স্কেল দিয়ে যোগ করে যে সরলরেখাটা পাবে সেটাই হবে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের লেখচিত্র। অর্থাৎ এই টাইপের সমীকরণের সেটাই হবে লেখচিত্র। বোঝা গেল না? গেল না? দেন ধরো আর একটা সমীকরণ বলছি। ধরো ওই দোকানে, যে দোকান থেকে তুমি ওই যে আগে প্রথমে যে অঙ্কটা বললাম, দুটো গ্রাফ খাতা আর 3টা পেন্সিল কিনে 16 টাকা দিয়ে কিনে আনছিলে, সেখান থেকে একটা গ্রাফ খাতা একটা পেন্সিলের দাম আমরা জানি না, তাই x আর y করে ধরেছিলাম। ধরে যাক আর একটা ভদ্রলোক, মানে আর এক তোমার এক বন্ধু, সেও 5টা খাতা আর 4টা পেন্সিল কিনছে ওই একই দোকান থেকে। দোকানদার নিশ্চয়ই একই রকম দাম নিচ্ছে ধরে নেওয়া যাক, সেক্ষেত্রে তার কাছে 33 টাকা নিচ্ছে। ভাবো ভালো করে, কি বললাম? ওই একই দোকান থেকে 5টা গ্রাফ খাতা 4টা পেন্সিল কিনে আনছে 33 টাকা দিয়ে, যেটা কিনা আছে দুটো গ্রাফ খাতা 3টে পেন্সিল কিনছিল 16 টাকা দিয়ে। তাহলে সেই অনুযায়ী সমীকরণটা
5x প্লাস 4y ইকুয়াল টু 33 হবে। এটা আমি আর বিস্তৃত আকারে দেখাইনি, যেভাবে সমীকরণটা আগে তৈরি করছিলাম সেটা হবে। ক্লিয়ার? এইবারে ওই সমীকরণে যদি আমরা লেখচিত্র আঁকতে চাই তাহলে কি করব? তাহলে যেমন যে কোনো একটা চলকে বাম দিকে রাখছি, আমি এক্সটাকে বাম দিকে রেখেছি। কেন বলতো এক্সটাকে রেখেছি? নিচে 5 রেখেছি, এই কারণে 5 দিয়ে ভাগ করতে খুব ইজি হয়। তো সেই কারণে এক্স ইজিক্যাল টু করেছি। এবার টেবিলটা করব, কীভাবে করছি লক্ষ্য করো। টেবিলটা আমি ওয়াইয়ের মান, এখানে ডান দিকে ওয়াই আছে বলে ওয়াইয়ের মানটা চয়েস করতে হবে। তাহলে ওয়াইয়ের মানটা যখন চয়েস করবো তখন 0, 1, -1 এরকম দিয়েই স্টার্ট করব। তো আমি এখানে ওয়াইয়ের মানটা দেখতে পাচ্ছি 2 ধরেছি। 2 ধরলে 4 দুগুণে 8, 33 থেকে 8 বাদ দিয়ে দাও। 33 থেকে 8 বাদ দিলে কত হয়? 25। 25কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5। তাহলে এক্সের মান 5 বেরোলো, ওয়াইয়ের মান যখন 2 ধরছিলাম। এই মানগুলো পূর্ণ সংখ্যা, কারণ আমরা বলছি বারবার ঘরগুলো গুনতে সুবিধার জন্য পূর্ণ সংখ্যাগুলো নেব। পরের মানটা কত নেব না, এখানে কত আছে হরে? 5। তাই 5 বাড়ি বাড়ি চলে যাব। তাহলে পরের ওয়াইয়ের মানটা কত হবে না, আগের যে ওয়াইয়ের মানটা ছিল 2, তার সঙ্গে 5 যোগ করে দেবো। তারপরের মানটা কত হবে না, এটার সঙ্গে 5 যোগ করে যেতে পারি, অথবা 5 কমিয়েও যেতে পারো। 2 থেকে 5 কমিয়ে দিলে -3। আমি একটু বাড়িয়ে কমিয়ে সব রকম দেখানোর জন্য নিয়েছি। অবশ্যই ঋণাত্মক মানটাও নেবে, তাহলে ছবিটা নিখুঁতভাবে আসে। তো এইভাবে বিন্দুগুলো স্থানাঙ্ক কত হলো? 5, 2, 1, 7 হচ্ছে গিয়ে 9, -3। এইভাবে আমরা 3টে বিন্দু নিয়েছি। এখানে 2টো নিলে ছবি আঁকা যেত, কিন্তু 3টে নিয়েছি এই কারণে ভুলগুলো নিজে ধরতে পারবো বলে, বা তোমরা পারবে বলে। ঠিক আছে? এবারে দেখো অক্ষগুলো টানতে হয়েছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আগে যেভাবে দেখিয়েছিলাম মূল বিন্দু। তারপরে আমরা বলে দিয়েছি হচ্ছে ক্ষুদ্রতম যে ছোটো ছোটো যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি তার ক্ষুদ্রতম বাহুকে কত একক করে নিলাম সেটা আমি লিখে দিয়েছি, যে এখানে উভয় ক্ষেত্রেই উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটা একটা বাহুকে 1 একক করে ধরেছি। মানে উভয় অক্ষ মানে এক্স অক্ষ বরাবরও 1 একক ছোটো ছোটো দৈর্ঘ্যকে, আর ওয়াই অক্ষকেও আমরা ছোটো ছোটো দৈর্ঘ্যকে 1 একক ধরেছি। এটা পরিষ্কার করে বলে দেওয়া হলো। এবারে বিন্দুগুলো বোঝাচ্ছি 5, 2, 1, 7, 9, -3। যে এবার এই বিন্দুগুলো অলরেডি তোমরা বোঝাতে পারবে, বুঝিয়ে নিবে। এভাবে আমি পরপর করে বিন্দুগুলো বসিয়েছি। দেখো বিন্দুগুলো বসানোর পরে প্রথম মানে শেষ বিন্দু আর যে কোনো দুধারে যেটা আছে যোগ করো, দেখবে অটোমেটিক 3 নম্বর বিন্দু দিয়ে চলে যাবে। আর না যদি যায় তাহলে ভাবতে হবে তোমার ভুল হয়েছে কিছু, ভালো করে চেক করবে। এবার এই বিন্দুগুলোকে আমি রুলার মানে স্কেল দিয়ে যোগ করে একটা রেখা পেলাম, ধরা যাক সেটা সিডি লাইন। ক্লিয়ার? তাহলে ওই একই কী করেছি সেটা আমি লিখে দিয়েছি। এই বিন্দুগুলো বসিয়ে যোগ করে সিডি লাইন পেয়েছি, এটা লিখে দিয়েছি। এবার এটা কি মানে এই যে এবি রেখাটা এলো সেটা কি, আগের বন্ধু যে কিনেছিল তার একটা সমীকরণ পেয়েছিলাম না, আগের পৃষ্ঠাতে আমি দেখিয়েছিলাম। তো সেই সমীকরণটা হচ্ছে এইটা, 2x + 3y = 16। তাহলে একই দোকান থেকে কিনেছে, তার ছবিটা হলো এটা। আমি যেটা কিনেছি মানে তোমার দ্বিতীয় বন্ধু যেটা কিনেছে তার ছবিটা আসছে এটা। লক্ষ্য করো, দুটো রেখা সরলরেখা যেখানে ছেদ করেছে সেটা কোথায়? 5 আর 2 বিন্দুতে ছেদ করেছে। দেখো তাহলে এই যে বিন্দুটা আমার এই মাউসটা যেখানে আছে 5, 2 বিন্দুটা এমন একটা বিন্দু যেটা কিনা দ্বিতীয় বন্ধুকেও সিদ্ধ করছে, দ্বিতীয় বন্ধুর খাতার পেন্সিলের দামকেও সিদ্ধ করছে, অর্থাৎ লেখচিত্রকে সিদ্ধ করছে। মানে কি 5, 2 বিন্দুটা তো এবি রেখার উপরও আছে, সিডি রেখার উপর আছে। তাহলে দোকানদার যে দামটা নিয়েছে সেই উত্তরটা হলো যে এমন একটা বিন্দু যেটা সিডিকে এবং এবিকে দুটোকেই সিদ্ধ করবে। তাহলে এখন আমরা নিশ্চিত হয়ে গেলাম যে উত্তরটা কি, গ্রাফ খাতার দাম আর পেন্সিলের দামটা কি ছিল বা কি হতে পারে। সেটা হতে পারে 5, 2। তার মানে কি এক্সের মান 5, ভুজের মান 5, কোটির মান ওয়াই, কোটির মান হচ্ছে 2, অর্থাৎ এক্সের মান 5, ওয়াইয়ের মান 2। অর্থাৎ এক্সটা কী ধরছিলাম, নেক্সটে ধরছিলাম কিসের জন্য, আমরা গ্রাফ খাতার দাম ধরছিলাম। তাই আমরা বলে দিতে পারবো এক্ষেত্রে গ্রাফ খাতার দামটা ছিল 5 টাকা, আর পেন্সিল যেটা কিনেছে তার দাম 2 টাকা। তাই আমি লিখেছি এক্সের মান 5, ওয়াইয়ের মান 2। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের সাধারণ সমাধান। সাধারণ সমাধান কেন না, দুটো ওই রেখার উপর আছে বলে, তাই এটা সাধারণ সমাধান বলা হয়। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা দুটো সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে তাদের সমাধান যদি বলে তারা আমরা লেখচিত্র দিয়ে তাদের সমাধান করব। তাহলে কীভাবে করবো একটু ছোট করে বলে নিই।
দুটো সমীকরণ দেওয়া থাকবে, তাদের সমাধান কি করে পাবো? না, দুটো সমীকরণের জন্য একই অক্ষরেখার উপর দুটো ছবি আঁকবে, দুটো লেখচিত্র আঁকবে। সেই লেখচিত্র দুটো কি ছেদ করেছে? যদি ছেদ করে তাহলে ছেদ বিন্দুটাই হবে সমাধান বিন্দু। তার প্রথমটা হবে এক্সের মান, দ্বিতীয়টা হবে ওয়াইয়ের মান, যদি চলো দুটো এক্স আর ওয়াই থাকে। বোঝা গেল না? গেল না? যদি সরলরেখা দুটো ছেদ কোনোভাবেই না করে, তাহলে ভাবতে হবে যে দুটো সমীকরণ তুমি নিয়েছো সে দুটো আদপে সমাধানযোগ্য নয়, মানে সমাধান কোনো মতেই পাওয়া যাবে না। ঠিক আছে, এইভাবে আমরা পরে আসবো। তাহলে এইভাবে সমীকরণটা নিয়ে ছেদ বিন্দু দেখে আমরা পরিষ্কার করে বুঝতে পারবো তার সমাধানটা কী আছে। ওকে, তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই পাবে। আর আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি মনে হয় কোনো সাপোর্ট প্রয়োজন আছে বা কোনো চ্যাপ্টারে আলোচনা করার প্রয়োজন আছে, যেহেতু তোমরা সেশনের মাঝখানে চলে এসছো, অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, তোমরা হোয়াটসঅ্যাপে কী বলবো চ্যাট করতে পারো বা ফোন করে আমাকে জানাতে পারো যে এই চ্যাপ্টারটা একটু আলোচনা করার দরকার আছে। আর অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে তোমার বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।